আমার শাশুড়ি হঠাৎ করে আমার হাতে 20 লক্ষ টাকা তুলে দিয়ে বললেন, কয়েকদিনের জন্য বিদেশ থেকে ঘুরে এসো, দেখবে মনটা খুব ভালো লাগবে। যেদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম সেদিনই চুপি চুপি বাড়িতে ফিরে এলাম আর আবিষ্কার করলাম এক ভয়াবহ সত্য। আরিয়ানের সাথে আমার বিয়ের বয়স 5 বছর। আমাদের সংসার জীবন খুব একটা নিখুঁত ছিল না, তবে আমি নিজেকে ভাগ্যবতী ভাবতাম, বিশেষ করে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি জাহানারা বেগম পরিবারের একজন শান্ত ও বিবেচক নারী হিসেবে পরিচিত ছিলেন। আমাদের সংসারে তিনি খুব একটা নাক গলাতেন না। কথা বলার সময় তার স্বর সবসময় নরম থাকতো আর তার উপদেশের মধ্যে নিয়ন্ত্রণের চেয়ে মমতায় বেশি প্রকাশ পেত। পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয়রাও আমাকে বলতো, তুমি বড়ই ভাগ্যবতী। সবার কপালে কিন্তু এমন শাশুড়ি জোটে না। কিন্তু ইদানিং আমি শারীরিক ও মানসিকভাবে ভীষণ ক্লান্ত বোধ করছিলাম। অফিসের চাপে আমি বিধ্বস্ত আর মনে ভেতরটা কেমন জানি শূন্য হয়ে আসছিল। আরিয়ান ইদানিং দিন রাত ব্যস্ত, অনেক দেরিতে বাড়ি ফেরে। আমার নীরবতাটুকুও যেন সে খেয়াল করার সময় পায় না। একদিন বিকেলে জাহানারা বেগম আমাকে আমাদের ধানমন্ডির বাসায় ড্রয়িং রুমে ডাকলেন। আমাকে পাশে বসিয়ে টেবিলের উপর একটা মোটা খাম রাখলেন, তারপর আলতো করে সেটা আমার দিকে ঠেলে দিলেন। মা, তিনি নিচু স্বরে বললেন, এই নে, এখানে 20 লক্ষ টাকা আছে, তুই কয়েক সপ্তাহের জন্য ইউরোপ থেকে ঘুরে আয়। একটু ঘোরাফেরা কর, প্রাণ ভরে নিঃশ্বাস নে, মনটা শান্ত কর, তারপর ফিরে আসিস। আমি পাথর হয়ে গেলাম। বিগত 5 বছরে তিনি আমাকে একবারে এত টাকা কখনোই দেননি। এমনকি একা একা কোথাও যাওয়ার জন্য তো চিন্তাই করা যেত না। প্রথমে আমার বুকটা কৃতজ্ঞতায় ভরে উঠল। ভাবলাম তিনি সত্যি আমাকে কতটা ভালোবাসেন, কিন্তু পরক্ষণেই একটা তীব্র সন্দেহ আমার মাথায় দানা বাঁধলো। আমাকে কেন একা পাঠাচ্ছে ইউরোপে? ঠিক কি কারণে আমাকে বাড়ি থেকে দূরে পাঠাতে চাইছেন উনি? তা সত্ত্বেও আমি টাকাটা গ্রহণ করলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি টিকিট কাটলাম। আরিয়ানকে যখন বললাম, সে কোনো প্রশ্নই করলো না, শুধু স্বাভাবিকভাবে মাথা নেড়ে বলল, যাও, একটু বিশ্রাম হবে তোমার, আর মা তো আছে, এখানে সব সামলে নেবে। এই একটা বাক্যই আমাকে সবকিছুর চেয়ে বেশি অস্থির করে তুললো। যাওয়ার দিন মা নিজেই আমার সাথে এয়ারপোর্টে এলেন, আমার মাথার উনাটা ঠিক করে দিলেন, সময় মতো খাওয়ার কথা মনে করিয়ে দিলেন, বারবার আমাকে মা বলে ডাকলেন। বিদায় নেওয়ার আগে আমি তাকে জড়িয়ে ধরলাম। তিনি স্নিগ্ধ হাসলেন, কিন্তু তিনি যেই আড়ালে গেলেন আমার মনের ভেতর একটা কথা প্রতিধ্বনিত হতে লাগলো, আমি কোথাও যাচ্ছি না। বিমানে ওঠার ভান করে আমি কিছুক্ষণ পর চুপি চুপি ফিরে এলাম। একটা ভাড়া করা গাড়ি নিয়ে আমাদের এলাকার কয়েক গলির আগেই নামলাম। বুকটা ধরফর করছিল যখন আমি বাড়ির দিকে হাঁটছিলাম। কিছু একটা খুব বড় রকমের ভুল হচ্ছে, যেটা বুঝতে পারছিলাম না। যখন বাড়ি গেটের সামনে পৌঁছালাম, ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। প্রধান দরজার সামান্য ফাঁক হয়ে আছে, ভেতর থেকে উচ্চস্বরে হাসির শব্দ আসছিল, অত্যন্ত পরিচিত এক অদ্ভুত নিশ্চিত হাসি। আমি গেটের আড়ালে লুকালাম এবং খুব সাবধানে ভেতর উকি দিলাম। ড্রয়িং রুমের ভেতরে যা দেখলাম তা দেখে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। ভেতর থেকে ভেসে আসা হাসির শব্দটা আমার চেনা, কিন্তু সেই হাসির পেছনে যে কারণটা লুকিয়েছিল সেটা একদমই অচেনা। আমি জানালার পর্দাটা সামান্য সরিয়ে ভেতরে তাকালাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছে। ড্রয়িং রুমের রাজকীয় সোফায় আরিয়ান বসে আছে, তার ঠিক পাশেই বসে আছে মেরুন রঙের জমকালো লেহেঙ্গা পরা এক নারী। বয়সে সে আরিয়ানের চেয়ে অন্তত 4-5 বছরে বড় হবে। তার চেহারায় আভিজাত্য থাকলেও এক ধরনের অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। আরিয়ান খুব যত্ন করে তার হাতে জুসের গ্লাসটা তুলে দিচ্ছে। সেই নারীর পাশে বসে আছেন একজন বয়স্ক ভদ্রলোক, পরনে দামি শার্ট আর চোখে মোটা ফ্রেমের চশমা। আমি তাকে চিনি, তিনি বাংলাদেশের অন্যতম বড় আবাসন শিল্প গ্রুপের কর্ণধার জনাব আসাদুল্লাহ। ড্রয়িং রুমের